করব, যেটি হচ্ছে যেহেতু দা নূপুর চৌধুরী শোর অনেক অনেক দর্শক আছেন বাংলাদেশে, অনেকেই জানতে চান স্টুডেন্ট ভিসায় কিভাবে আসবেন, বিশেষ করে আইটি সেক্টরে যারা কাজ করতে চান, লোভনীয় প্রফেশন, তাদের জন্যই মূলত এখনকার আয়োজন। এবং আজকে আমি একজন নতুন অতিথি পেয়েছি। আজকে তিনি প্রথম এসেছেন আমার অনুষ্ঠানে, মেহেদী হাসান। তিনি পিএইচডি প্রফেসর এবং তিনি একই সাথে প্রজেক্ট ম্যানেজার হিসেবেও কাজ করছেন একটি কোম্পানিতে। শুরুতেই আপনার একটু ভূমিকা আপনার মুখ থেকে আমি দর্শকদের জানাতে চাই, কারণ আজকে আপনি প্রথম এসেছেন। আপনার পরিচয়টি আপনার কাছ থেকে একটু নিয়ে নিতে চাই। কি করছেন, কোথায় আছেন, কোন সেক্টরে কাজ করছেন? নূপুর আপা, ধন্যবাদ আপনাকে আমাকে দি নূপুর চৌধুরী শোতে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি মেহেদী হাসান। আমি আসলে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া বোথ সাইডে আমি কাজ করে থাকি। আমি বর্তমানে কাজ করছি এসএন হেলথ কেয়ার, একটি মেডিকেল কোম্পানি। সেখানে আমি রয়েছি সিনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে, যেখানে আমার দায়িত্বটা হচ্ছে বিভিন্ন রকম যে প্রজেক্টগুলি রয়েছে সেইগুলিকে অন্যান্য প্রজেক্ট ম্যানেজারদের সাথে কোলাবোরেশন করে এগিয়ে নিয়ে যাওয়া, এবং একই সাথে আমি কাজ করছি অ্যাডজাংক্ট প্রফেসর হিসাবে ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ইয়েশিবা ইউনিভার্সিটিতে। এই কারণেই আপনার কাছ থেকে একটু জেনে নিলাম, কারণ প্রথমেই আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, সময় করে এসেছেন যেহেতু এই শোতে। আমি বাংলাদেশি দর্শকদের জন্য আপনার কাছ থেকে অনেক ধরনের তথ্য নিতে চাই, এবং একই সাথে আমি একটু বাংলাদেশ, আপনি নিশ্চয়ই বাংলাদেশ থেকে পড়াশোনা করে তারপরে এখানে এসেছেন, বাংলাদেশে কোথায় ছিলেন, কোন বিষয়ে পড়াশোনা, সেটিও আমি একটু জেনে নিতে চাই। কি কারণে আমি তারপরে বলছি, তার কারণটি হচ্ছে আপনাকে আমি উদাহরণ হিসেবে, মডেল হিসেবে আনতে চাই যে কিভাবে উচ্চ শিক্ষা সুযোগ নিয়ে এখানে আসা যায় এবং এত সুন্দর, এত ভালো ভালো কাজের সুযোগ পাওয়া যায়। বাংলাদেশের একটু ব্যাকগ্রাউন্ডটি জেনে নিতে চাই আপনার কাছ থেকে। অবশ্যই। আমার আসলে ডেফিনেটলি বেড়ে ওঠাটা ঢাকাতেই। সেখানেই আমার স্কুল এবং সেখানেই আমার কলেজ। তারপরে আমি পড়াশোনা করতে চলে যাই মাওলানা ভাসানী ইউনিভার্সিটিতে। এটাও ঢাকাতে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সেখানে পড়াশোনা শেষ করার পর আমি কাজ করার সুযোগ পাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে। সেখানে আমি মূলত জয়েন করি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তারপরে একটি লম্বা সময় আমাকে কাজ করতে হয় ব্র্যাকে, যেটা একটি এনজিও। ইন দ্য মিন টাইম আমি আসলে আরো ছোট ছোট কনসালটেন্সিও করি বিভিন্ন এনজিওতে। তারপর একটা সময় আমি চলে যাই জাপানে আমার মাস্টার্স করার জন্য। মূলত সেখানে আমি আসলে ভালো একটা সুযোগ পাই। স্কলারশিপ বলেন এবং সাবজেক্ট বলেন, আমি যেভাবে চাচ্ছিলাম সেগুলি আমার সাথে মিলে গেল, আমাকে চলে যেতে হয়। যদিও প্ল্যান ছিল যে মাস্টার্সটা করে আমি দেশে ফিরে যাব, কিন্তু সেটা যাওয়া হয়নি, কারণ আমার যে প্রজেক্টগুলি নিয়ে আমি কাজ করছিলাম সেটাকে কমপ্লিট করার জন্য আমি আবার এটাকে পিএইচডিতে কনভার্ট করি, এবং আমি পিএইচডি করি ডিফারেন্ট ইউনিভার্সিটিতে। আমি মাস্টার্সটা কমপ্লিট করি কোবে ইনস্টিটিউট অফ কম্পিউটিং, যেটা কোবে শহরে অবস্থিত, এবং আমি পিএইচডিটা করি ইনফরমেশন সিস্টেমসে, সেটা হচ্ছে কিউশু ইউনিভার্সিটি, এটা ফুকুওকাতে। এরপরে আমি আমেরিকাতে চলে আসি, যেহেতু আমার পরিবার এখানে। তারপরে আমি বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করি এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ে আমি পড়ানো শুরু করি। পড়াশোনা শুরু করছেন, এবং আপনার কাছে আমি একটু ব্যাকগ্রাউন্ডটি জেনে নিলাম। দর্শকরাও যারা বিভিন্ন জায়গায় পড়াশোনা করছেন, কিভাবে স্কলারশিপ নেবেন, কিভাবে তারা খুঁজে নেবেন তাদের যে গন্তব্যটি, কিংবা তারা যেখানে যেতে চান। মেহেদী হাসান, আমি শুরুতেই একটু জানতে চাই যে আমাদের বাংলাদেশে অনেক স্টুডেন্ট স্বপ্ন দেখেন উচ্চ শিক্ষার জন্য আমেরিকাতে আসার। যেহেতু এটি নিউ ইয়র্ক থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান, আমি সে কারণে আমেরিকাতে জোর দিচ্ছি। তারপর আমি জাপান আপনি বলতে পারেন, কিংবা উন্নত একটি দেশে উচ্চ শিক্ষার জন্য যারা যেতে চান তাদের প্রাথমিক প্রস্তুতিটি কিভাবে নিতে হবে? আচ্ছা, আমি যেহেতু নিউ ইয়র্কেরই একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমি প্রথমে এটাকে হয়তো একটু ফোকাস করতে পারি যে আমার অভিজ্ঞতায় আমি আসলে কি দেখতে পাই। আমি কিছু ডেটা দিয়ে হয়তো শুরু করলে এটা বুঝতে সুবিধা হবে। আমরা জানি যে ন্যাশনাল সেন্টার ফর এডুকেশন স্ট্যাটিস্টিক্স বিভিন্ন সময়ে আপডেটেড তথ্যগুলি আমাদেরকে দিয়ে থাকে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে।
তাদের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আমেরিকাতে ৬,০০০-এর মতো ইউনিভার্সিটি রয়েছে। এটা পাবলিক, প্রাইভেট নন প্রফিট এবং প্রাইভেট ফর প্রফিট ৩ ধরনের বিশ্ববিদ্যালয় আমরা দেখে থাকি। এখন এই ৩ ধরনের বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিমাণে স্টুডেন্ট প্রতি বছর এনরোলড করে থাকে। এত বিশ্ববিদ্যালয়ে আসলে বাংলাদেশ কোথায়? আমি যদি একটু জানতে চাই। এই এত ৬,০০০-এর মতো বিশ্ববিদ্যালয়ে আমি যদি বলি যে বাংলাদেশের এনরোলমেন্টটা এই বিশ্ববিদ্যালয়গুলিতে, তাহলে বাংলাদেশ আসলে রয়েছে প্রতি বছর হয় ৭ নাম্বার অথবা ৮ নাম্বারে থাকে। এটা একটা হিউজ সাকসেস কিন্তু আমাদের জন্য। আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন তাহলে প্রথমে কারা? আমি যদি একটু কুইকলি সিরিয়ালটা বলি আপনাকে, ইন্ডিয়া থেকে প্রচুর স্টুডেন্ট আসে। চায়না থেকে প্রচুর স্টুডেন্ট আসে। সাউথ কোরিয়া, কানাডা, তাইওয়ান, ভিয়েতনাম, নাইজেরিয়া এবং দেন বাংলাদেশের কথাটি আসে। আমি যে কারণে নাইজেরিয়ার পরেও বাংলাদেশ, আমি যে কারণে ভিয়েতনাম, হ্যাঁ রাইট, আমি যে কারণে এই নাম্বারটি উপস্থাপন করলাম, 2022-23 সালে 17,000 স্টুডেন্ট এনরোল করেছে। মানে শুধুমাত্র ওই এক বছরে না, সোফার 17,000 স্টুডেন্ট এনরোল করেছে। যে পয়েন্টটি আমাদের বোঝা দরকার, আসলে প্রচুর সম্ভাবনা রয়েছে। আমি আসলে সেই জায়গাটিতে জোর দিতে চাচ্ছি। হ্যাঁ, এখনকার সময়ে এই সম্ভাবনাটি আরো অনেক বেশি ওপেন, বিকজ আমাদের প্রচুর পরিমাণে আমরা বিভিন্ন রকম ইনফরমেশন অ্যাক্সেস করতে পারি, যেটা আজ থেকে 15 বছর আগেও 20 বছর আগেও এটা খুব ডিফিকাল্ট ছিল। কারণ আমাদের বাংলাদেশে বিভিন্ন রকম ডিভাইসের অ্যাভেলেবিলিটি এবং ইন্টারনেটের এই সহজলভ্যতা, এই বিষয়গুলি আমাদেরকে খুব সহজ করে দিয়েছে এই ইনফরমেশনগুলি অ্যাক্সেস করার জন্য। পার্টিকুলারলি আমি বলতে চাই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যেই তথ্যগুলি, সেগুলিকে অ্যাক্সেস করার জন্য স্টুডেন্টদের জন্য খুব একটা সহজ একটা রাস্তা খুলে দিয়েছে আমাদেরকে। সেখান থেকে যদি এখন আমি আসি যে আসলে আমার শুরুটা কোথা থেকে, এত তথ্য, এত ইউনিভার্সিটি, আমি আসলে শুরুটা করব কোথা থেকে? আমি যেতে চাই, আমি নিউ ইয়র্ক সিটিতে একটা ইউনিভার্সিটিতে যেতে চাই, অথবা আমেরিকার অন্য কোনো একটা ইউনিভার্সিটিতে যেতে চাই, কিন্তু শুরুটা কোথা থেকে এটা আমরা অনেক সময় বুঝতে পারি না। আমি সবসময় বলে থাকি শুরুটা হওয়া উচিত সেখান থেকেই। আমাকে জানতে হবে যে আমার স্ট্রেংথটা কোথায় এবং আমার ইন্টারেস্টটা কোথায়, আমি আসলে কি পড়তে ভালোবাসি এবং আমি আসলে শেষ পর্যন্ত কি করতে চাই। শেষ পর্যন্ত কি করতে চাই বলতে আমি জবের কথা বলছি। আমি ইন্ডাস্ট্রিতে কি করতে চাই, কোন ধরনের এরিয়া, কোন ধরনের ডোমেন আসলে আমার বেশি ইন্টারেস্ট মনে হয়, কোথায় আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। মূলত বাংলাদেশ থেকে দেখা যায় ব্যাচেলর করার পরে একটা সময় বেশিরভাগ স্টুডেন্টরাই চাকরিতে জয়েন করে, জবে জয়েন করার পর পাশাপাশি তারা মাস্টার্সের জন্য অ্যাডমিশনের চেষ্টা করতে থাকে। আবার অনেকে ব্যাচেলর পর অনেকে মনে করেন থাকে যে না, আমি কোনো স্টাডি গ্যাপ চাই না, ব্রেক চাই না, আমি একেবারেই শুরু থেকেই আমি ডে 1 থেকে আমি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করি। দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। বাট আমরা ব্যাচেলারে অনেক রকম সাবজেক্ট পড়ে থাকি ইউনিভার্সিটিতে, 100টার বেশি আমাদের ক্রেডিট থাকে। আমাকে ওই সময়ে আমাকে ঠিক করে নিতে হবে যে আমার আসলে কোন ধরনের সাবজেক্টটা পড়তে বেশি ভালো লাগে। কারো হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা পড়তে ভালো লাগে, কারো আসলে সফটওয়্যার ডিজাইনিং এর জন্য ভালো লাগে, কারো আর্কিটেকচার ওইটা পড়তে ভালো লাগে, কারো ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন পড়তে ভালো লাগে। আমি জাস্ট এক্সাম্পল দিলাম টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। সেখান থেকে আমি যদি আইডেন্টিফাই করতে পারি আমার স্ট্রেংথ এবং ভালো লাগাটা কোথায়, তাহলে আপনার পুরো জার্নিটা অনেকখানি সহজ হয়ে যায়। দেন আসলে যেটা করা উচিত পরবর্তী ধাপে, সেটা হচ্ছে যে ওই ধরনের সাবজেক্ট কোন ইউনিভার্সিটিতে পড়ানো হয়, কোন ল্যাবে ওই ধরনের সাবজেক্ট নিয়ে কাজ হয়, আপনাকে সেইটা নিয়ে একটু রিসার্চ করতে হবে। সেটা নিয়ে আপনাকে এই এক্সপ্লোরটা করতে হবে। ইটস নট নেসেসারি যে এই ৬,০০০ বিশ্ববিদ্যালয়কে আপনি সার্চ করা শুরু করবেন। আপনি খুব ছোট ইনিশিয়েটিভ নেন। আপনি প্রতিদিন
2টা করে ইউনিভার্সিটি আপনি এক্সপ্লোর করেন এবং 2টা করে ইউনিভার্সিটির এই গ্র্যাজুয়েট প্রোগ্রামগুলি কি আছে এবং কোনটা আপনার জন্য সুইটেবল আপনি সেভাবে এটাকে শুরু করেন। ইটস আ লং প্রসেস, বাট ডেফিনেটলি ইট ইজ ডুয়েবল, সেটাই আমি বোঝাতে চাচ্ছি। পার্টিকুলারলি আপনি শুধুমাত্র অ্যাডমিশনের জন্য যে ট্রাই করবেন তা না, আপনি নিশ্চয়ই চান আপনার স্কলারশিপটা হোক, আপনি নিশ্চয়ই চান আপনার 100% ফান্ডিংটা হোক, সেটাই আপনি ডেফিনেটলি আশা করে থাকেন। মোস্ট অফ দ্য কেসে আমরা বাংলাদেশ থেকে সেটা আশা করে থাকি, কারণ এটা একটা বড় এক্সপেন্স। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি এটা কম করে হলেও $30,000 থেকে শুরু করে $60,000 এবং $70,000 পৌঁছায়, মাস্টার্সের জন্য আমি বলছি, এবং পিএইচডিতে তো ডেফিনেটলি এটা আরো অনেক বেশি। সেখান থেকে আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন যে হ্যাঁ, কোন কোর্সগুলি আপনার জন্য সুইটেবল এবং কোন কোন বিশ্ববিদ্যালয়ে এই কোর্সগুলি পড়ানো হয়, এটার একটা লিস্ট করে ফেলেন। আপনি স্প্রেডশিটে অথবা এক্সেল শিটে আপনি একটা লিস্ট করে ফেলেন। 20টা ইউনিভার্সিটি আপনি প্রথমে টার্গেট করেন। সেখান থেকে আপনি বের করা শুরু করেন যে তাদের অ্যাপ্লিকেশনের ডিউ ডেটগুলি কবে কবে। ওটা খুবই ইম্পর্টেন্ট। কোনো কোনো ইউনিভার্সিটিতে ডিউ ডেট নভেম্বরে, তাদের অ্যাডমিশনটা হয়তো ক্লাসগুলি স্টার্ট হয় ফেব্রুয়ারিতে অথবা মার্চে। কোনো কোনো ইউনিভার্সিটিতে ডিউ ডেট অ্যাপ্লিকেশন সাবমিশনের জুন জুলাই, তাদের হয়তো আর একটু পরে ক্লাসগুলি শুরু হয়। এভাবে আপনি একটা চক আউট করেন এবং তার সাথে সাথে যেহেতু আপনাকে একটা সময় যোগাযোগটা শুরু করতে হবে ইউনিভার্সিটিতে, আপনি তাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলি কালেক্ট করেন। এই সমস্ত মানে ইনফরমেশনগুলি আপনি কিন্তু ইউনিভার্সিটির ওয়েবসাইটে পেয়ে যাবেন। এখনকার সময় ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলি এত আপডেটেড থাকে, খুব বেশি এটার জন্য মানে কষ্ট করতে হয় না, আপনাকে জাস্ট ওইটায় লেগে থাকতে হবে। কারণ ইউনিভার্সিটিগুলিও চায় কত সহজে আপনাকে এই তথ্যগুলি দেয়া যায়। তারা কখনোই চায় না যে একজন স্টুডেন্ট আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসার পরে সে মানে দিক জ্ঞান শূন্য হয়ে যায়, এটা কখনোই তারা চায় না। বিরাট একটা করে টিম কাজ করে এই ইউনিভার্সিটির তথ্যগুলিকে গুছিয়ে আপনার সাথে কাছে উপস্থাপন করার জন্য। আমি এক্ষেত্রে মেহেদী হাসান আরেকটু জানতে চাই যে আপনি খুব সুন্দর করে বলছিলেন যে প্রথমে ঠিক করতে হবে যে আমি কোন বিষয়টি ভালো লাগে কিংবা কোন বিষয় আমি পড়তে চাই, তো সেই বিষয়ে সার্চ করা, এগুলো তো অনেক সময় এজেন্সিগুলো অনেক সময় হেল্প করে বাংলাদেশে। কিন্তু সেই প্রেক্ষাপটে আপনার কাছ থেকে আমি একটু জেনে নিতে চাই, যারা এই উচ্চ শিক্ষার জন্য আসেন, স্কলারশিপ কিংবা পুরোপুরি এই যে ফান্ডিং ব্যবস্থা, এটির জন্য কি কোনো টিপস আছে যে আমি কিভাবে স্কলারশিপটি ফুল ব্রাইট কিংবা, কারণ আমেরিকা খুব এক্সপেন্সিভ আমরা জানি পড়াশোনার ক্ষেত্রে, তো এটির জন্য আপনি কিভাবে টিপস দিবেন তারা যেন স্কলারশিপ কিংবা ফান্ডিংটি পেয়ে যেতে পারে? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নূপুর আপা। আমি যেটা বললাম যে প্রথমে আসলে ইন্টারেস্ট এবং স্ট্রেংথটা জানতে হবে আমার সাবজেক্ট চুজ করার ব্যাপারে। তার সাথে সাথে আমার আরো একটি কাজ করা দরকার, তা হচ্ছে আমি আজকে যে সাবজেক্টটি আমি পড়তে চাচ্ছি সেই সাবজেক্টটি আমি যখন গ্র্যাজুয়েট হব সেই সাবজেক্টের ডিমান্ড কতখানি থাকবে এটাও কিন্তু আমার জানা জরুরি। কম্পিউটার সায়েন্স একটা ভাস্ট একটা ফিল্ড। আজকে কম্পিউটার সায়েন্সের পার্টিকুলার যে সাবজেক্টটার উপরে আমি মেজর হিসেবে নিচ্ছি, আমি যখন 4 বছর পরে গ্র্যাজুয়েট করব সেই সাবজেক্টটা কি আদৌ জব মার্কেটে স্টেবল থাকবে কিনা এটা 100% বলাটা মুশকিল, কিন্তু এটা একটা প্রেডিক্ট করা যায়। প্রেডিক্ট আপনি করতে পারেন বিভিন্ন ধরনের রিপোর্ট যারা পাবলিশড করেন, বিভিন্ন অর্গানাইজেশন আছে তাদের দেখে, জব মার্কেটের বিভিন্ন রকম স্ট্যাটিস্টিক্স আছে সেখানে দেখে আপনি এই বিষয়গুলি কিছুটা ধারণা করতে পারেন। সেখান থেকে শুরুটা হওয়া উচিত। আপনার প্রশ্নে যদি আমি ফিরে আসি যে আসলে অ্যাডমিশনটা তো একটা প্রসেস এবং তার সাথে আপনি কিভাবে আপনি সিকিউর করবেন আপনার ফান্ডিং অথবা স্কলারশিপটা। আমি আমার অভিজ্ঞতাতে যেটা দেখি, আমাদের বাংলাদেশে ছেলেমেয়েদের প্রচুর স্কিলড সেট রয়েছে এবং প্রচুর কোয়ালিফিকেশন রয়েছে। একটা জায়গায় আমরা একটু মাঝে মধ্যে হোঁচট খাই, সবাই না, কেউ কেউ হোঁচট খাই, সেটা হচ্ছে আমার টোটাল প্যাকেজটা আমি কিভাবে রেডি করব। এই যে আপনার অ্যাপ্লিকেশন প্যাকেজ এবং আপনার স্কলারশিপের জন্য যেই ধরনের ডকুমেন্টেশনগুলি রয়েছে,
আমি সেটাকে কিভাবে প্রপারলি স্ট্যান্ডার্ড ওয়েতে আমি এটাকে রেডি করতে পারি। কারণ আলটিমেটলি আপনি যখন এই ডকুমেন্টগুলি, একটা হিউজ ডকুমেন্ট আপনার এটাতে হবে, আপনি যখন সাবমিট করবেন অনলাইনে, আপনি যখন সাবমিট করবেন সেখানে কিন্তু একজন প্রফেসর শুধুমাত্র ওই ডকুমেন্টগুলি দেখার সুযোগ তার থাকে, আপনার সাথে কথা বলার কিন্তু কোনো সুযোগ থাকে না, এবং আপনার কোনো ইমেল পড়ারও কিন্তু কোনো সুযোগ থাকে না। এখন সেখানে এটা একটা মার্কেটিং প্রোডাক্ট আপনি বলতে পারেন ইন এ সেন্স, যে শেষ পর্যন্ত আপনার প্রোডাক্টটা আপনি ক্লায়েন্টের কাছে কিভাবে এটা উপস্থাপন করছেন, এবং আপনার ক্লায়েন্ট কিন্তু প্রফেসর, আপনি সেল করতে চাচ্ছেন কিন্তু আপনার নিজেকেই, আপনার স্কিল সেট, কোয়ালিফিকেশন, আপনার সমস্ত অ্যাচিভমেন্ট কিন্তু আপনি সেল করতে চাচ্ছেন। আপনি যদি এটা সেল করতে পারেন ভালোভাবে, দেন ডেফিনেটলি অ্যাজ এ রিটার্ন অফকোর্স আপনি সুযোগ পাবেন আমেরিকাতে আসার, এবং আপনি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেওয়ার উইথ স্কলারশিপ আপনি সুযোগ পাবেন। মূলত চ্যালেঞ্জ যেইখানে আমাদের দেখা যায় সেটা হচ্ছে যে এটা শুরুটা হয় আপনি কিভাবে প্রফেসরদেরকে অ্যাপ্রোচ করছেন, আপনি একজন প্রফেসরকে কিভাবে ইমেলটি লিখছেন যে আপনি একজন ক্যান্ডিডেট, আপনি একজন কোয়ালিফাইড প্রসপেক্টিভ ক্যান্ডিডেট, এবং আপনি আপনার ইন্টারেস্টটা প্রফেসরের কাছে কিভাবে এক্সপোজ করছেন, ইনক্লুডিং আপনার ইমেইলের যা কিছু লিখছেন এবং সাবজেক্ট লাইন সহ। কারণ আমরা কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে মানে ডিফারেন্ট কান্ট্রি থেকে এবং ডিফারেন্ট স্টুডেন্টদের কাছে আমরা কিন্তু ইমেল পাই, নট নেসেসারি যে সবগুলো ইমেল কিন্তু আমাদের পড়ার সুযোগ থাকে। সবাই আসতে চাচ্ছেন, সবাই ফান্ডিং চাচ্ছেন, আসলে তাহলে কাকে এই সুযোগটা দেয়া যায়? তো যখন আসলে এই ডকুমেন্টেশনগুলি দেখা হয়, তখন কিন্তু দেখা হয় যে ডেফিনেটলি আপনি কিভাবে আপনার এই ডকুমেন্টগুলি আপনি অ্যারেঞ্জ করেছেন, অর্গানাইজ করেছেন, কোন ডকুমেন্টেশনগুলি, কোন পেপারগুলি আগে থাকতে হয়, কোন পেপারগুলিকে পরে থাকতে হয়, আপনার রেজুমিটা আপনি কিভাবে রেডি করেছেন, কভার লেটারটা কত সুন্দরভাবে আপনি লিখেছেন, সেখানে কি আপনার রিসার্চ পেপার অথবা রিসার্চের ব্যাকগ্রাউন্ডগুলি চলে এসেছে কিনা, এবং আপনার অ্যাচিভমেন্টগুলি আছে কিনা, আপনার রেজাল্টটাকে আপনি ঠিকভাবে লিখতে পেরেছেন কিনা, সেই জিনিসগুলি ডেফিনেটলি ইম্পর্টেন্ট। এবং কেন আসলে পার্টিকুলারলি আপনি এই ইউনিভার্সিটি চুজ করলেন, এবং প্রফেসররা সবসময় দেখতে চায় কেন আপনি তার ল্যাবটাকে চুজ করলেন। এই ইউনিভার্সিটিতে তো আরো অনেক ল্যাব আছে, পার্টিকুলারলি তার ল্যাবটাতে আপনি এসে কি কন্ট্রিবিউট করতে চাচ্ছেন, কি ভ্যালু অ্যাডিশন করতে চাচ্ছেন, যার জন্য একজন প্রফেসর কনভিন্স হবে আপনাকে এই হিউজ অ্যামাউন্ট অফ মানি স্যাংশন করার জন্য। তো আলটিমেটলি আপনার এই এই পুরো প্যাকেজটা যদি ঠিক থাকে, পুরো প্যাকেজটাকে যদি আপনি প্রপারলি রেডি করতে পারেন, আমার একটা আত্মবিশ্বাস যে ডেফিনেটলি এভাবেই আপনি সুযোগটা পাবেন। এটা এমন কোনো আরেকজন যদি পেরে থাকে তাহলে কেন আপনি পারবেন না? সেটি, এবং আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা অনেক অনেক মেধাবী এবং অনেক হার্ড ওয়ার্কার, যেটি আমি সব সময় বলে থাকি। আমাদের সাথে অনেকেই দেখছেন, পিয়া দেখছেন, সেই সাথে নীরা দেখছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, এবং খান দেখছেন, রায়হান খান। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটিও আপনারা জানাতে পারেন। আমি আরেকটি বিষয় আপনার কাছে একটু জেনে নিতে চাই। অনেকেই আসেন, এসে অনেক সময় এই পড়াশোনাটি শেষ করতে পারেন না। তো তারা যেন পড়াশোনাটি শেষ করেন, স্টাডিটি কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনি কিভাবে টিপস দিবেন? দেখুন, মাস্টার্স এবং পিএইচডিতে যারা আসেন মূলত এটা ডেফিনেটলি একটা লং জার্নি, প্রথম কথা। এবং যারা আসছেন ওনাদেরকে এটা বুঝে শুনে প্রথমে চিন্তা করতে হবে যে আমি যে আসলে যাচ্ছি, ব্যাপারটা হচ্ছে অ্যাডমিশন পাওয়াটা এক জিনিস, ফান্ডিংটা সিকিউর করা আরেক জিনিস, এবং কমপ্লিট করাটা কিন্তু সম্পূর্ণ অন্য ব্যাপার। আপনি এখানে আসার পরে বিভিন্ন রকম ব্যাপার মাথায় কাজ করে। একটা হচ্ছে যে কালচারাল একটা ব্যারিয়ার থাকে, আপনি কতটুকু কপ আপ করতে পারছেন নিজেকে এই কালচারের সাথে, এবং তারপরে আপনি যে ক্লাসগুলিতে অ্যাটেন্ড করছেন কতটুকু আপনি ক্লাসগুলি অ্যাটেন্ড করে
নিজে সেই নলেজগুলি নিয়ে সেগুলোকে আপনার যে অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্ক যেগুলি আমরা দিয়ে থাকি, সেগুলিকে কিভাবে আপনি টাইম টু টাইম ডেলিভার করছেন এবং ক্লাসে অ্যাক্টিভলি আপনি কিভাবে পার্টিসিপেট করছেন, এগুলি কিন্তু মূলত এইখানে স্ট্রিক্টলি দেখা হয়। এবং আমাদের যে প্রত্যেকটি কোর্সে গ্রেডিং রুব্রিক আমরা বলি, গ্রেডিং রুব্রিকে এগুলি কিন্তু একটা প্রাধান্য পেয়ে থাকে। ক্লাসের অ্যাক্টিভেশন, হোমওয়ার্ক অথবা অ্যাসাইনমেন্ট এবং মিড টার্ম এক্সাম বলেন, ফাইনাল এক্সাম বলেন, এগুলিকে আপনি কতটি ইম্পর্টেন্স দিচ্ছেন এবং ঠিকভাবে কমপ্লিট করতে পারছেন। আমার অভিজ্ঞতা যেটা বলে সেটা হচ্ছে যে একবারে সমস্ত বিষয়টি আপনি আপনার যদি কখনো মনে হয় যে কোনো সাবজেক্ট আপনার জন্য কঠিন লাগছে, পুরো বিষয়টাকে একবারে আপনি গ্র্যাব করার চেষ্টা করার আমার মনে হয় না খুব একটা দরকার। আপনি ছোট ছোট স্টেপ নেন। ছোট ছোট স্টেপ নিয়ে আপনি এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যান। ছোট ছোট স্টেপ বলতে আমি যেটা বোঝাচ্ছি, আমরা যে কোর্স কারিকুলামটা রয়েছে, কোর্স আউটলাইন যেটা আমরা স্টুডেন্টদের সাথে শেয়ার করি, ওখানে অনেক সময় 8টা লেকচার থাকে, 10টা লেকচার থাকে, 14টা লেকচার থাকে পুরো সেমিস্টারে। পুরাটা দেখে হয়তো আপনার কাছে অনেক সময় কঠিন মনে হতে পারে। পুরাটাকে দেখার পুরোটা আপনাকে কমপ্লিট করতে হবে একসাথে, ব্যাপারটা কিন্তু এমন না। আপনি ছোট ছোট স্টেপ নিয়ে একটা চ্যাপ্টার করে আপনি বিষয়গুলি বুঝুন এবং তারপরে সেখান থেকে এগিয়ে যান। গুলিতে যেটা হয় আমাদের এখানে, আপনার এই পড়াশোনাটাকে কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য বিভিন্ন রকম সাপোর্ট সিস্টেম আছে। ডেফিনেটলি প্রফেসররা তো সবসময় অ্যাভেলেবল থাকেনি, তাদের একটা অফিস আওয়ারে। এছাড়াও কিন্তু সাকসেস কোচ বলে একটা রোল থাকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। তারা আপনার সাথে সবসময় আপনার পড়াশোনাটা ঠিকভাবে চলছে কিনা, আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা, সেগুলিকে ঠিকভাবে দেখাশোনা করার জন্য তারা কিন্তু সবসময় আপনাকে সাপোর্ট দিয়ে থাকে। এছাড়াও প্রত্যেকটি কোর্সে অনেক সময় টিচিং অ্যাসিস্ট্যান্ট থাকে, যারা হয়তো আপনার সিনিয়র স্টুডেন্ট, তারা কিন্তু আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য তাদেরকে অ্যাপয়েন্ট করা থাকে। এছাড়াও অন্যান্য টিউটররা কিন্তু আপনার ইউনিভার্সিটিতে অ্যাভেলেবল থাকে, যারা আপনার হোমওয়ার্ক বলেন, অ্যাসাইনমেন্ট বলেন, এই জিনিসগুলিকে কমপ্লিট করার জন্য সহায়তা করে থাকে। যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন সাপোর্ট সিস্টেম এখানে রয়েছে। আপনি সেই অপরচুনিটিগুলি আপনি গ্র্যাব করুন এবং যখন যেখানে আপনার অসুবিধা, কোয়েশ্চেনগুলি রেজ করুন। সেটা আপনার এখানে শাই ফিল করার কিছু নেই, যেটা খুব বেসিক কোয়েশ্চেন হয়ে যায়, আমি কি এটা জিজ্ঞেস করবো কিনা পুরো ক্লাসের মধ্যে, না, অ্যাবসলুটলি না। বরং আমরা এনকারেজ করে থাকি সবসময় স্টুডেন্টদেরকে, বেসিক কোয়েশ্চেন হোক, ইন্টারমিডিয়েট কোয়েশ্চেন হোক অথবা অ্যাডভান্স লেভেল কোয়েশ্চেন হোক, সবসময় আপনি এটা নিয়ে আসুন সবার সামনে। কারণ আমরা জানি একটা ক্লাসে সব স্টুডেন্টদের কিন্তু ব্যাকগ্রাউন্ড একরকম থাকে না এবং এফিসিয়েন্সি একরকম থাকে না। আমরাও কোর্স কারিকুলামগুলি যখন ডিজাইন করি, আমরা চেষ্টা করি এখানে বেসিকটা যেমন কভার করার, অ্যাডভান্সটাও কভার করার আমরা চেষ্টা করে থাকি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলেছি এ কারণে, তার কারণটি হচ্ছে আইটি সেক্টরে অনেক অনেক কাজের সুযোগ, প্রাইভেট সেক্টর থেকে শুরু করে এখানকার গভর্নমেন্ট সেক্টর, রিসার্চ, সব জায়গাতে। তো সেক্ষেত্রে মূলত বাংলাদেশ থেকে স্টুডেন্টরা এসে কিভাবে উচ্চ শিক্ষা নেবেন, আমরা হয়তো মেহেদী হাসানকে আরেকদিন পাবো, যেদিন আমরা কথা বলবো জব ফিল্ড, চাকরির ফিল্ড নিয়ে। তারপরও আপনার কাছ থেকে আমি আজকে একটু যেহেতু সময় স্বল্পতার কারণ আছে, আমি একটু জেনে নিতে চাই যে আইটি সেক্টর কেন বেছে নিবে পড়াশোনার জন্য, এবং জব সেক্টরটি যে এত বড়, যেখানে অনেক অনেক এবং অনেক বেতন, যে কারণে আইটি সেক্টরে মানুষ কাজ করতে চায়, লাখো ডলারের উপরে সাধারণত বেতন স্কেল থাকে, যে কারণে সবচেয়ে লোভনীয়। তো সেই সেক্টরে প্রস্তুতি হিসেবে স্টুডেন্টদের কথা বললেন, আর উপসংহারে আপনি এই জব সেক্টর নিয়ে একটু রিলেটেড করে যদি পড়াশোনার সাথে একটু বলেন আমাদের দর্শকদের। আমি যদি আপনার প্রশ্নটিকে 2 ভাগে ভাগ করি, এক হচ্ছে যে কেন তারা বেছে নিবে আইটি সেক্টরটা। আমি একটা এক্সাম্পল দিই। আমরা সবাই জানি যে বর্তমান সরকার আমাদের এখানে দায়িত্ব নেবার পরপরই উইদিন এ উইক বিরাট একটি ফান্ডিং চলে আসে একটি প্রতিষ্ঠান থেকে, সফটব্যাংক থেকে, সেটা $500 বিলিয়ন। এবং এটা আসবে ওভার দ্য পিরিয়ড 4 বছরে। এবং আমরা দেখছি ওইখানে সেটা হচ্ছে যে ওরাকল, ওপেন এআই, এরকম কোম্পানিগুলি তারা সবাই ফ্রন্টলাইনে চলে আসেন, যে তারা এই যে হিউজ
পরিমাণ বাজেটগুলি আসছে, যেটা ইনফরমেশন টেকনোলজি সেক্টরটাকে আরো ইমপ্রুভ করার জন্য বিভিন্ন ডোমেইনে এটাকে কিভাবে স্ট্র্যাটেজাইজ করা যায় এবং কোন ধরনের স্কিল সেটের মানুষ আমাদের আরো বেশি দরকার। আমাদের কি সফটওয়্যার ডেভেলপার আরো বেশি দরকার, নাকি আমাদের ডিজাইনার আরো বেশি দরকার, নাকি আমাদের অন্যান্য সেক্টর ফর এক্সাম্পল নার্সিং এর লোক দরকার? এই সেক্টরগুলি কিভাবে আমরা আরো শার্প করতে পারি, এখানে অপরচুনিটিটা কিভাবে বিল্ড করতে পারি, সেই বিষয়গুলি নিয়ে প্রচুর আলোচনা অলরেডি শুরু হয়ে গেছে। একটি সেক্টরের কথা না বললেই না, সেটা হচ্ছে যে আমরা এখন জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রত্যেকটা জায়গায় এমনভাবে এটা জড়িয়ে যাচ্ছে যে হয়তো এই জায়গাটা থেকে বের হওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মার্কেটে এমন হয়ে যাচ্ছে যেটা হয়তো এই মুহূর্তে আমরা কেউ মার্কেটটাতে ঢুকে গেছি এবং কেউ হয়তো চেষ্টা করছি যে আমরা কিভাবে এই সুযোগগুলি কাজে লাগাবো। আমি যেটা বলার চেষ্টা করব তা হচ্ছে, আপনি প্রস্তুতি হিসেবে আপনাকে সবসময় প্রথম থেকে মাথায় রাখতে হবে থিওরিটিক্যাল নলেজের পাশাপাশি আপনি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা কতখানি নিচ্ছেন, হ্যান্ডস অন ট্রেনিংটা আপনি কতখানি আপনি সেই জায়গায় নিজের স্কিল সেটটা লেভারেজ করছেন, কতগুলো টুল আপনি অভিজ্ঞতা আপনি অর্জন করছেন। কারণ এন্ড অফ দ্য ডে আপনি যখন জব মার্কেটে যাবেন, আপনার বিভিন্ন টুলের এক্সপিরিয়েন্সগুলি নিয়েই আপনাকে কথা বলতে হবে। সেক্টর ওয়াইজ টুলগুলিকে আপনার আইডেন্টিফাই করতে হবে। আপনি যদি ইভেন আইটি সেক্টর তো বটেই, যারা বিভিন্ন সেক্টর রয়েছেন, ফর এক্সাম্পল হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি বলেন, এগ্রিকালচার ইন্ডাস্ট্রি বলেন, এডুকেশন সেক্টরে, তারাও এই আইটির বেসিক ট্রেনিংগুলি বা কোর্সগুলিকে তারাও জানার চেষ্টা করছেন। পার্টিকুলারলি আমি যদি খুব ছোট করে বলি, আপনি যখন থেকে পড়াশোনা শুরু করছেন আপনার টেকনোলজি সেক্টরে, এটা হোক মাস্টার্স এবং হোক ব্যাচেলর অথবা পিএইচডি আমাদের এইখানে, আপনাকে মাথায় রাখতে হবে সবসময় জব সেক্টরটা কিভাবে চেঞ্জ হচ্ছে, কোন জব অথবা কোন পার্টিকুলার রোলগুলি ইন্ডাস্ট্রিতে বেশি ডিমান্ডিং হচ্ছে, তারা কি ধরনের জব রেসপন্সিবিলিটিগুলি প্রেফার করছে এবং কি ধরনের সার্টিফিকেশনগুলি তারা চাচ্ছে। আমেরিকাতে সবসময় মনে রাখতে হবে আমাদেরকে, আপনার পড়াশোনার পাশাপাশি প্রপার লাইসেন্সিং অথবা সার্টিফিকেশনগুলি সবসময় আপনার রেজুমেতে ভ্যালু অ্যাড করে। সবসময় আপনাকে মাথায় রাখতে হবে যে সার্টিফিকেশন কোনগুলি আমার নেওয়া দরকার ওভার দ্য পিরিয়ড অফ আপনার পড়াশোনা, এবং সার্টিফিকেশনগুলিকে কিভাবে আপনি আপডেট করবেন, হ্যান্ডস অন ট্রেনিংগুলি আপনি কিভাবে তাড়াতাড়ি আপনি শিখবেন, সেই বিষয়গুলি আপনাকে মাথায় রাখতে হবে। এবং সবসময় আমি যেটা বলি যে ইন্টারভিউগুলি ফেস করতে হবে, নট নেসেসারি যে আপনাকে পড়াশোনাটা শেষ করে আপনার ইন্টারভিউতে যেতে হবে, এটা কিন্তু কোথাও লেখা নাই। আপনি পড়াশোনা করতে করতেও কিন্তু আপনি ইন প্রগ্রেস দিয়েও আপনি কিন্তু ইন্টারভিউতে ফেস করতে পারেন। যদি তারা ডাকে তাহলে ভালো, আর যদি না হয় কোনো অসুবিধা নেই, আপনি পরবর্তী জবের জন্য আপনি চেষ্টা করবেন। একটা ছোট্ট কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আমেরিকাতে পড়াশোনাটা শেষ করার পরে আমাদের কিন্তু একটা বড় সুযোগ রয়েছে জব সার্চ করার, যেটাকে আমরা বলি ওপিটি অথবা সিপিটি। প্রথমে আমরা সিপিটির জন্য অ্যাপ্লাই করি এবং তারপরে আমরা ওপিটির জন্য একটা লম্বা সময় থাকে, 1.5 বছর 2 বছর, সেখানে আমরা জব সার্চ করার জন্য আমরা সুযোগ পাই। আমরা চেষ্টা করি সবসময় স্টুডেন্টদেরকে এনকারেজ করার, যেটা সবসময় নেটওয়ার্কিংটা বাড়ানোর, তাদের অনলাইন এবং অফলাইন যে প্রেজেন্সটা রয়েছে সেই জায়গাগুলিতে আমার স্কিল সেটগুলি অ্যাম্পলিফাই করা এবং এগুলিকে শেয়ার করা মানুষের সাথে। অবশ্যই এটা একটা বিস্তারিত আলাপ, আপনি যেটা বললেন পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ করব। না, আমরা জব সেক্টর নিয়ে আরেকদিন বিস্তারিত একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তবে আজকে যেহেতু আমরা কথা বলছিলাম যে বাংলাদেশ থেকে কিভাবে উচ্চ শিক্ষার জন্য আসতে পারেন, বিশেষ করে আইটি সেক্টরে, এবং এত সম্ভাবনার চাকরির এত সম্ভাবনার সুযোগ আছে, সেক্ষেত্রে আমি শেষ প্রশ্নটি করতে চাই, বাংলাদেশ থেকে সরাসরি কি চাকরি নিয়ে আইটি সেক্টরে আসা যায় কিনা, নাকি এখানে এসে আরেকটি ডিগ্রি নেওয়াটা ভালো? আমি বলবো যে অবশ্যই আসা যায়।
এটা টোটালি ডিপেন্ড করবে আপনার স্কিল সেট যেটা বললাম এবং আপনার এক্সপেরিয়েন্স এবং সবচেয়ে বড় কথা আপনার স্কিল এবং এক্সপেরিয়েন্সটাকে আপনি কিভাবে প্রেজেন্ট করছেন কোম্পানিগুলির কাছে। অনেক কোম্পানি রয়েছে আমেরিকাতে যারা লোকাল রিক্রুটমেন্টের পাশাপাশি ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট করে থাকে এবং তারা সবসময় যেটা চেয়ে থাকে তা হচ্ছে যে পার্টিকুলারলি ওই ধরনের রোলগুলিতে তারা হাই স্কিলড ক্যান্ডিডেট তারা খোঁজে, সার্চ করতে থাকে এবং তারা যেখানেই পায় না কেন তারা এটাকে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে তারা আমেরিকাতে নিয়ে আসে এবং তারা প্রপারলি এটাকে প্লেস করে। আমি বলবো যে এটার বিভিন্ন রকম ওয়েবসাইট রয়েছে, বিভিন্ন রকম সোর্স রয়েছে যে জায়গাগুলিতে আসলে কেউ যদি এক্সপ্লোর করে এবং সবসময় কন্টিনিউয়াসলি সার্চ করতে থাকে অ্যাবসলিউটলি তারা এটা এই বিভিন্ন কোম্পানিগুলি থেকে কল পাবে যদি কোম্পানিগুলি মনে করে থাকে যে তাদের স্কিল সেটগুলি আসলেই তাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারবে। কিন্তু উত্তরটা হচ্ছে হ্যাঁ, এটাও সম্ভব। নট নেসেসারি যে আপনাকে এখানে আসার পরে আরো একটা ডিগ্রি নিতে হবে। বাট অফকোর্স আপনি আসার পরে যদি এখানকার ডিগ্রি নিয়ে থাকেন, হোম গ্রাউন্ডের ডিগ্রি সবসময় একটা অ্যাডভান্টেজ দিয়ে থাকে আমাদেরকে। তারা মনে করে থাকে যে যেহেতু এখানকার একটা ডিগ্রি রয়েছে, আপনি এখানকার কারিকুলামটা আপনি জানেন, সেটাকে কমপ্লিট করেছেন। অফকোর্স সেটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। সেটি এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব, কারণ আপনাকে পেয়েছি মানে অনেক তথ্যই আমার দর্শক, বিশেষ করে বাংলাদেশের যারা স্বপ্ন দেখেন আমেরিকাতে এসে পড়াশোনা করবেন উচ্চতর শিক্ষা এবং একই সাথে জব সেক্টরে প্রতিযোগিতামূলক জায়গাটি অনেক দক্ষতার সাথে তারা জায়গা করে নেবেন, সেই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আমরা ধাপে ধাপে বিভিন্ন অনুষ্ঠান করব। আজকের মতো অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। উপসংহারে আমার দর্শকদের জন্য কি বলবেন? আমি আপনার দর্শকদের জন্য শেষে এইটুকুই বলতে চাই, কন্টিনিউয়াসলি এই প্রসেসটার পিছনে যদি কেউ লেগে থাকে এবং চেষ্টা করে থাকে, 100% আপনি সফল হবেন। কারণ এটাও জব সার্চিং এর মতোই, এটাও একটা প্রসেস। এটা জাস্ট লেগে থাকতে হবে এবং কন্টিনিউয়াসলি আপনার ডকুমেন্টগুলি আপডেট করতে হবে। যেটা বললাম আমি স্ট্যাটিস্টিক্সের প্রথমে শুরুতেই, আমাদের অ্যাপ্রক্সিমেটলি 6,000 ইউনিভার্সিটি আছে আমেরিকাতে। অফকোর্স কোথাও না কোথাও তো আপনার সুযোগ হবেই। অবশ্যই অবশ্যই সেই সুযোগটি বাংলাদেশে অনেক 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 স্টুডেন্ট আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, একদম সব জায়গায় সব স্টেটেই আমি এখন দেখি বাংলাদেশে অনেক শিক্ষার্থী। আপনার প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এত ব্যস্ততার মাঝেও সময় দিয়েছেন। আপনাকে আরো পাবো সেই আশাটি আমি করে রাখতে চাই, কারণ আমি ধাপে ধাপে বিভিন্ন সেক্টরে, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও অনেক প্রশ্ন আছে, সেটি নিয়েও আমরা একটু একদিন আলোচনা করব একদম দীর্ঘমেয়াদী আমার এই শোতে। সে পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও।